সালামু আলাইকুম। পদার্থ দ্বিতীয় পত্র 2026 সালের বোর্ডের কোশ্চেন সলভ করবো এই ভিডিওতে। তো 1 নম্বর কোশ্চেন তাপগতিবিদ্যা থেকে আসছে। তো একটা ফিগার দেওয়া আছে কার্ণচক্রের, এ বিন্দুতে আয়তন দেওয়া আছে এ থেকে বিতে, এটা যেহেতু সমষ্ণ প্রসারণ, টেম্পারেচার T1 এর মান দেওয়া আছে 550 কেলভিন, আর এর মান দেওয়া আছে V2 ডিভাইড V1। তো এই বিন্দুতে আয়তন হচ্ছে যা, এখানে আয়তন তার দ্বিগুণ। গামার মান দেওয়া আছে 1.4, এন এর মান দেওয়া আছে 1 মোল, আর T2 এর মান দেওয়া আছে 330 কেলভিন, অর্থাৎ সমষ্ণ সংকোচন প্রক্রিয়া 330 কেলভিন টেম্পারেচার দেওয়া আছে। তো উপরের চিত্রে একটি কার্ণচক্রের কার্যকর পদার্থ দ্বারা সম্পাদিত কাজের পিভি লেখচিত্র দেখানো হয়েছে। কোশ্চেন, সি বিন্দুতে কার্যকর পদার্থের আয়তন নির্ণয় করো। তো সি বিন্দুতে আয়তন বের করতে হবে। বি বিন্দুতে আয়তন কত? বি বিন্দুতে আয়তন আমরা V2 বের করতে পারবো 2 ইন্টু V1। V1 এর মান দেওয়া আছে। গ নম্বর কোশ্চেন, V2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু V1। তা 2 ইন্টু V1 এর মান দেওয়া আছে 3 ইন্টু 10 ইনভার্স 3, 3 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব। তাহলে 6 ইন্টু 10 ইনভার্স 3 মিটার কিউব বের করতে হবে। সি বিন্দুর কার্যকর পদার্থের আয়তন, তাহলে ওইটা আমরা ধরে নিলাম ওইটা হবে হচ্ছে V3। V3 এর মান কত, এটা আমাদের বের করতে হবে। তো এখানে গামার মান দেওয়া আছে 1.4, গামা ইজ ইকুয়াল টু 1.4, আর এর মান দেওয়া আছে 8.31। টেম্পারেচার, এই বিন্দুতে টেম্পারেচার 550 কেলভিন, এই বিন্দুতে টেম্পারেচার 330 কেলভিন। তাহলে T1 এর মান 550 কেলভিন আর T2 এর মান হচ্ছে 330 কেলভিন। আয়তন বের করবো, যেহেতু বিসি প্রক্রিয়াটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বিসি, সে বিন্দুতে আয়তন বের করতে হবে। এই বিন্দুতে আয়তন জানা আছে, টেম্পারেচার জানা আছে। এই বিন্দুতে টেম্পারেচার 330 কেলভিন আর আয়তন হচ্ছে V3, যেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সূত্র ইউজ করব T1 V1 গামা মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু T2 V2 গামা মাইনাস 1। আমাদের V2 এর মান বের করতে হবে। তাহলে V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু T1 V1 গামা মাইনাস 1 ডিভাইড হচ্ছে T2। তো আমরা যদি এখানে মান বসাই, T1 এর মান হচ্ছে 550 কেলভিন, V1 এর মান, V1 বলতে এখানে হচ্ছে আসলে V2 হবে আর এটা হচ্ছে V3 হবে। তাহলে এখানে V2 লিখলাম আর এখানে হচ্ছে V3 লিখলাম। তাহলে V2 এর মান 6 ইন্টু 10 ইনভার্স 3, তার উপর গামার মান 1.4 মাইনাস 1, আর নিচে হচ্ছে T2 এর মান হচ্ছে 330 কেলভিন। তো এইটুকু আগে ক্যালকুলেশন করি। 550 গুণন 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তার উপর পাওয়ার হচ্ছে 0.4, পাওয়ার 0.4, এটাকে ভাগ দিব 330 দিয়ে। 215.33 ইন্টু 10 ইনভার্স 3 এত। এটা হচ্ছে V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1, বা এটাকে আমরা লিখতে পারি V3 টু দি পাওয়ার গামার মান হচ্ছে 1.4 মাইনাস 1, বা V টু দি পাওয়ার হচ্ছে 0.4। এটা ইজ ইকুয়াল টু 215.33 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে V, এটা ইজ ইকুয়াল টু হবে 215.33 ইন্টু 10 ইনভার্স 3, এর উপর পাওয়ার হচ্ছে 1 ডিভাইড 0.4। তাহলে এটা কত আসে দেখি, ক্যালকুলেশন করি। অ্যান্সার, এর উপর পাওয়ার হচ্ছে 1/0.4, 21.52 ইন্টু 10 ইনভার্স 3 লিখতে পারি। 21.52 ইন্টু 10 ইনভার্স 3 এত মিটার কিউব। এটা হচ্ছে সি বিন্দুতে আমরা আয়তন পেলাম, অর্থাৎ V3 এর মান। V3 বা হচ্ছে আমরা VCও বলতে পারি, VC অথবা V3, এটা ইজ ইকুয়াল টু 21.53 ইন্টু 10 ইনভার্স 3।
সি বিন্দুর ভিসি অথবা V3। সি বিন্দুর কোশ্চেন ছিল এই সি বিন্দুতে আধান আয়তন কত? সি বিন্দুর আয়তন হচ্ছে 21.52 × 10⁻³ মিটার কিউব। আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। ঘ নাম্বার কোশ্চেন, এ বি এবং বিসি পর্যায়কৃত কাজ সমান হবে কিনা? এ বি এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, বিসি হচ্ছে সমষ্ণ রুদ্ধতাপীয় প্রসারণ। তো সমষ্ণ প্রসারণে কৃত কাজ এ বি অংশে কৃত কাজ, এ বি অংশ হচ্ছে সমষ্ণ প্রসারণ। তো সমষ্ণ প্রসারণে কৃত কাজ W = nRT ln V2/V1। তাহলে এখানে n এর মান তো হচ্ছে 1 মোল কোশ্চেনে দেওয়াই আছে, আর এর মান 8.31 জুল পার মোল পার কেলভিন এটা দেওয়া আছে। টেম্পারেচার T1 হবে এখানে, T1 হচ্ছে 550 কেলভিন। V2 = 2 × V1। তাহলে মান যদি বসাই 1 × 8.31 × 550 × ln V2 এর মান V2 রাখলাম, বা 2 × V1 লিখতে পারি। V2 এর মান হচ্ছে 2 × V1, নিচে হচ্ছে V1। এটা কাটা, তাহলে 550 গুণন 8.314 গুণন ln, উপরে হচ্ছে 2, নিচে 1, 3168.029 3168.029 সমষ্ণ প্রসারণে কৃত কাজ পজিটিভ হয়ে গেল। এটা হচ্ছে WAB বা সমষ্ণ প্রসারণে কৃত কাজ। এখন বের করতে হবে বিসি অংশে কৃত কাজ। বিসি অংশে কৃত কাজ, বিসি অংশ হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ। তো রুদ্ধতাপীয় প্রসারণ প্রক্রিয়াকৃত কাজ WBC এটা = সূত্র হচ্ছে nR/Γ-1 T1 - T2, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে গামার মান কোশ্চেনে দেওয়া আছে 1.4, T1 এর মান দেওয়া আছে হচ্ছে 550 কেলভিন, T2 এর মান দেওয়া আছে 330 কেলভিন। তাহলে n এর মান হচ্ছে n এর মান 1, আর এর মান 8.31, গামার মান 1.4 - 1, T1 এর মান 550 - 330, 550 - 330, এটার সাথে গুণ করতে হবে 8.3131, এটাকে ভাগ দিতে হবে 0.4 দিয়ে, 4570.5, 4570.5 এত জুল। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ বের হলো। তো এবি এবং বিসি পর্যায়কৃত কাজ সমান হবে কিনা? তাহলে WAB is not equal WBC, অর্থাৎ এবি আর বিসি প্রক্রিয়াকৃত কাজ সমান হবে না। খুবই সহজ একটা অঙ্ক ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। 2 নম্বর সৃজনশীল, স্থির তড়িতে একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটের তড়িৎচালক শক্তি দেওয়া আছে 12 ভোল্ট। C1 1 মাইক্রোফ্যারাড, C2 2 মাইক্রোফ্যারাড, C3 3 মাইক্রোফ্যারাড। স্থির তড়িৎ থেকে আসছে সৃজনশীলটা। গ নম্বর কোশ্চেন, বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় করো। তো তুল্য ধারকত্ব বের করতে হবে। তো এখানে হচ্ছে ধারক দেওয়া আছে, এখানে দুইটা সমান্তরালে দেওয়া আছে। এটা হচ্ছে কোষ, কোষের তড়িৎচালক শক্তি দেওয়া আছে 12 ভোল্ট, E +- এদিক দিয়ে আধান প্রবাহিত হবে। তো এখানে C1 এর মান দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড, C2 2 মাইক্রোফ্যারাড, আর এখানে C3 দেওয়া আছে 3 মাইক্রোফ্যারাড। তো প্রথমে আমাদের এই দুইটা সমান্তরালে আছে, C2 হচ্ছে C3, তাহলে C2 সমান্তরাল C3। তাহলে এই ক্ষেত্রে তুল্য ধারকত্ব আমরা কি লিখতে পারি? CP = C2 + C3
সমান্তরালের ক্ষেত্রে সূত্র 2 মাইক্রোফ্যারাড প্লাস 3 মাইক্রোফ্যারাড, তাহলে 2 প্লাস 3 এটা ইজ ইকুয়াল টু 5 মাইক্রোফ্যারাড। এরপর C1 C2 আর C3 এর সাথে এই দুইটার সাথে মানে CP এর সাথে শ্রেণীতে আছে, তাহলে C1 ও CP শ্রেণীতে। যদি শ্রেণীতে থাকে সেক্ষেত্রে তুল্য ধারকত্ব নির্ণয় সূত্র কি হবে? 1/CS এটা ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/CP। তাহলে 1/C1 এর মান হচ্ছে 1 মাইক্রোফ্যারাড প্লাস 1/CP এর মান আমরা পেয়েছি 5 মাইক্রোফ্যারাড। তাহলে এই দুইটার যদি লসাগু করি 5, তাহলে উপরে হচ্ছে 5 প্লাস 1 6/5, তাহলে CS ইজ ইকুয়াল টু 5/6। 5/6 সমান কত হয়? 6, 5 ভাগ 6, 0.833 0.833 মাইক্রোফ্যারাড। বা এটার আমরা লিখতে পারি 8.33 ইন্টু 10⁻⁻7 মাইক্রোফ্যারাড, এটাও লিখতে পারি, কারণ 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 10⁻6 মাইক্রোফ্যারাড। সরি, এটা হচ্ছে শুধু ফ্যারাডে 8.33 ইন্টু 10⁻7 ফ্যারাড। আশা করি ঘ নাম্বারটা বুঝতে পারছেন। ঘ নাম্বার বলছে C1 ও C3 ধারক দুটির মধ্যে কোনটি সঞ্চিত শক্তি অধিক? C1 আর হচ্ছে C3 এই দুইটা ধারকের সঞ্চিত শক্তির কোনটা সব থেকে বেশি? এটা সঞ্চিত শক্তি U1, এটা সঞ্চিত শক্তি ধরলাম U2। তো সঞ্চিত শক্তি বের করার সূত্র কি? সঞ্চিত শক্তি বের করার সূত্র হচ্ছে U ইজ ইকুয়াল টু হাফ ইন্টু CV স্কোয়ার, অথবা হাফ কিউ স্কোয়ার বাই সি, অথবা হাফ ইন্টু কিউভি, কিউ স্কোয়ার বাই 2c, বা হাফ ইন্টু কিউভি। তো আমরা কোন সূত্র দিয়ে বের করব? এটার ধারকত্ব আমরা জানি, তাহলে শুধু আধানের মান যদি বের করতে পারি, এটার আধান কত, তারপর হচ্ছে এই C3 ধারকের আধান কত, এই দুইটা জিনিস যদি বের করতে পারি তাহলে হচ্ছে এই দুইটা সঞ্চিত শক্তি বের করব। মানে আমরা এই সূত্র ইউজ করব, এই ফর্মুলা ইউজ করে বের করব। তাহলে প্রথমে তুল্য ধারকত্ব তো অলরেডি আমরা পেয়েছি। তুল্য ধারকত্ব CS ইজ ইকুয়াল টু 0.8667 মাইক্রোফ্যারাড, সরি 0.8333 ছিল। এটা হচ্ছে তুল্য ধারকত্ব। আর যদি ফ্যারাডে নিই 8.333 ইন্টু 10⁻⁻7 এত ফ্যারাড, এটাকে হচ্ছে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে। তুল্য ধারকত্ব, তো এই তুল্য ধারকত্ব থেকে এখন আধান বের করতে পারবো। আমরা C ইজ ইকুয়াল টু সূত্র জানি, C ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু C ডিভাইড ভি। C এর মান 8.33 ইন্টু 10⁻⁻7, আর বিভবের মান হচ্ছে 12 ভোল্ট দেওয়া আছে কোশ্চেনে, বিভব 12 ভোল্ট। তো এটাকে যদি ক্যালকুলেশন করি 8.333 ইন্টু 10⁻⁻7 ভাগ 12, 6.944 ইন্টু 10⁻8, 944 ইন্টু 10⁻8 এত কুলম্ব। তাহলে এখন আধানের মান পেয়ে গেছে, আমাদের বের করতে হবে Q1 এর মান কত। যে এই যে C1 ধারকত্ব, কিউ পরিমাণ আধান এইটার ভেতর দিয়ে চলতেছে, এই যেটার মান হচ্ছে 6.944 ইন্টু 10⁻8, এই পরিমাণ আধান যাচ্ছে। এই বিন্দুতে যাওয়ার পর দুইটা ভাগে ভাগ হয়েছে, এই দিকে যাচ্ছে হচ্ছে ধরলাম Q2, C2 এর ধারক আধান, আর C3 এর আধান হচ্ছে Q3। তো আমাদের বের করতে হবে Q3 এর মান। তাহলে Q3 কিভাবে বের করব? Q3 এর আধান বের করার জন্য একটা সূত্র আছে, ওপরে হচ্ছে তার বিপরীত, ওপরে হচ্ছে Q3 যে ধারকের ভেতর দিয়ে যাচ্ছে ওই ধারকের ধারকত্ব, অর্থাৎ C3। তাহলে উপরে হচ্ছে C3, নিচে
তার বিপরীত আর এই C3 এর যোগফল, তার বিপরীত ধারকত্ব হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, অর্থাৎ C2 প্লাস C3 দুইটার যোগফল ইন্টু কিউ। কিউ মানে হচ্ছে এই বিন্দুতে কত আধান আসতেছে, এই দুইটা ভাগে ভাগ হয়েছে, এই দিক দিয়ে কত যাচ্ছে, উপরে তার ধারকত্ব, নিচে দুইটার যোগফল ইন্টু কিউ। কিউ মানে এই বিন্দুতে কত পরিমাণের আধান আসতেছে। তাহলে উপরে C3 এর মান হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, নিচে C2 2 প্লাস 3 ইন্টু কিউ এর মান 6.944 ইন্টু 10⁻⁻8 কুলম। তো এখানে মাইক্রোফ্যারাডে কেন বসাইছে, উপরে মাইক্রোফ্যারাড নিচে মাইক্রোফ্যারাড, দুইটা একক কাটাকাটি যাবে, তাহলে 3/5 থাকতেছে ইন্টু 6.944 ইন্টু 10⁻8 কুলম। তাহলে এটার সাথে গুণন 3 ভাগ হচ্ছে 5, 4.1665 ইন্টু 10⁻8, 4.1665 ইন্টু 10⁻8 এত কুলম। তো দুইটার আধানের মান পেয়ে গিয়েছি, এখন আমাদের দুইটার শক্তি বের করতে হবে, U1 আর U2। তাহলে U1 বের করার সূত্র কি, U1 ইজ ইকুয়াল টু Q1 স্কোয়ার ডিভাইড হচ্ছে 2C, বা Q স্কোয়ার ডিভাইড 2C লিখলাম, মানে এই ধারকের শক্তি কত, C1 ধারকের শক্তি, এটা ধরছি U1 আর এটা ধরছি U3। তো Q এর মান পেয়েছি আমরা, Q 6.944 ইন্টু 10⁻8, তারে বর্গ করতে হবে, নিচে 2 ইন্টু C মানে হচ্ছে এখানে C1 এর মান হচ্ছে যে 1 মাইক্রোফ্যারাড, 1 ইন্টু 10⁻6, এটাকে ক্যালকুলেশন করতে হবে, 6.944 ইন্টু 10⁻⁻8, তার বর্গ করতে হবে, এটাকে ভাগ দিতে হবে, 2 ইন্টু 10⁻⁻6, 2.41 ইন্টু 10⁻9 জুল। তাহলে 2.41 ইন্টু 10⁻9 জুল, এটা হচ্ছে প্রথম এই C1 ধারকের সঞ্চিত শক্তি। এখন C3টা বের করতে হবে, C3 হচ্ছে U3, Q3 স্কোয়ার ডিভাইড হচ্ছে 2C3, Q3 এর মান পেয়েছি 4.1665 ইন্টু 10⁻⁻8, তার উপর স্কোয়ার ডিভাইড 2 ইন্টু C3 এর মান, C3 এর ধারকত্বের মান হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, তাহলে 3 ইন্টু 10⁻6 ফ্যারাড। (4.1665 into 10⁻⁻8 স্কোয়ার ভাগ 6 into 10⁻⁻6, 2.893 into 10⁻10, 2.893 into 10⁻10 এত জুল। তাহলে দুইটা কোশ্চেন ছিল কোনটি শক্তি অধিক, তাহলে এখানে আমরা দেখতেছি যে U1 এর মান U3 এর থেকে বেশি, তাহলে U1 এর শক্তি বেশি, মানে প্রথম ধারকের শক্তি বেশি, প্রথম ধারকের শক্তি বেশি। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছে। 3 নম্বর সৃজনশীলটা আসছিল পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান থেকে। একটি তেজস্ক্রিয় মৌলের অধ্যায় 3.8 দিন, ক শিক্ষার্থী উক্ত মৌলের 82% ক্ষয় হতে কত সময় লাগবে তা পর্যবেক্ষণ করছিল। খ শিক্ষার্থী বলল 18 দিন পর মৌলটির অবশিষ্ট ভর প্রারম্ভিক ভরের 1/25 অংশ হবে। গ নম্বর কোশ্চেন, ক শিক্ষার্থীর পর্যবেক্ষণকাল নির্ণয় করো। ক শিক্ষার্থীর ক্ষেত্রে বলা হয়েছে 82% ক্ষয় হতে কত সময় লাগবে তা পর্যবেক্ষণ করছিল। তো মৌলের অর্ধের দেওয়া আছে T1/2 এর মান 3.8 ডেজ। তো 82% ক্ষয় মানে অবশিষ্ট আছে হচ্ছে 18%। তাহলে n নট, তো n নটই হবে, n ইজ ইকুয়াল টু কি হবে 0.18 n নট। n নটের 18% হচ্ছে অবশিষ্ট আছে, তাহলে n কিন্তু অক্ষত পরমাণু সংখ্যা, কতটুকু ভেঙে গেছে সেটা কিন্তু না, তাহলে n ইজ ইকুয়াল টু 0.18 n নট লেখা যায়।
তো কত সময় লাগছে? তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ln n divide n naught, it is equal to minus lambda into t. তো এই জায়গাটায় ল্যামডার মান দরকার, n নটের মান দরকার, টি বের করতে হবে। তো আমরা n নট জানি কিন্তু ল্যামডার মান তো জানি না। তো টি হাফের মান দেওয়া আছে, এখান থেকে ল্যামডা আমরা বের করব। সূত্র জানি টি হাফ অর্ধায় 0.693 ডিভাইড ল্যামডা, বা ল্যামডা ইজ ইকুয়াল টু 0.693 ডিভাইড হচ্ছে টি হাফ। 0.693 ডিভাইড টি হাফের মান 3.8 ডেজ দিনে আসবে, পার ডে আসবে। 0.693 ভাগ হচ্ছে 3.8, 0.1823, 0.1823 পার ডে। 236 আছে, তো এখানে আমরা 24 লিখতে পারি পার ডে এককটা। তাহলে লং এর মান 0.18 এর নট, এন নট এন নটি, এটা কাটা, মাইনাস ল্যামডার মান 0.1824 ইন্টু টি, লং 0.18 মাইনাস আসছে, এটাকে ভাগ দিব হচ্ছে 0.1824 ভাগ মাইনাস 0.1824, 9.40। তাহলে টি এর মানটা আসতেছে 9.40 ডেজ। তাহলে 9.40 দিন পর এটার উক্ত মৌলের 82% ক্ষয় হয়ে যাবে, মানে 18% অবশিষ্ট থাকবে 9.40 দিন পর। খ নম্বর কোশ্চেন, খ শিক্ষার্থীর বক্তব্যের যথার্থতা গাণিতিকভাবে যাচাই করতে বলছে। 18 দিন পর মৌলটির প্রারম্ভিক ভরের 1/25 অংশ অবশিষ্ট থাকবে কিনা, এটা আমাদের চেক করতে হবে। তাহলে এন এর মান বের করতে পারি আমরা। ঘ নম্বর সূত্রটা আমরা ইউজ করতে পারি n is equal to n naught e to the power minus lambda into t, যেখানে t এর মান ধরা হয়েছে 18 দিন, 18 ডেজ। n naught তো হচ্ছে, আচ্ছা আমরা এটা করব না, আমরা এই সূত্র ইউজ করব, ln n divide n naught, এটা ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা ইন্টু টি। এর কারণ n naught এর মান তো আমরা জানি না, আবার n naught ধরেও করা যায়। আচ্ছা আমরা হচ্ছে ওইটা দিয়েই করি। n naught থাকলো, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডার মান পেয়েছিলাম 0.1824 ইন্টু টি এর মান হচ্ছে 18 ডেজ। তাহলে শিফট লন মাইনাস 0.1824 গুণন 18, 0.0375, 0.0375 n naught। আমরা যদি 1কে 25 দিয়ে ডিভাইড করি, 1 ভাগ 25, 0.04 আসে, কিন্তু এখানে 0.0375 আছে। তো 0.0375 এটাকে যদি আমরা ওইভাবে নিয়ে আসতে চাই 1/something, তাহলে কি করব? তো আমরা যদি 1 ভাগ 0.0375 এটা দিই, তাহলে কত আসে? 26.667। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইড 26.6667। যেমন আমরা যদি 1 ভাগ আবার অ্যান্সার দিই, দেখা যাবে যে ওই যে 0.0375 আসতেছে। তো আশা করি এটা সবাই বুঝতে পারছেন। তাহলে 1/25 অংশ না, 1/26.667 অংশ অবশিষ্ট থাকবে। তা খ শিক্ষার্থীর বক্তব্যের যথার্থতা গাণিতিকভাবে যাচাই করতে বলছে। তাহলে সুতরাং 18 দিন পর উক্ত মৌলের বা পরমাণুর 1/26.667 অংশ
অবশিষ্ট থাকবে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। ম্যাথটা খুব ইজি ছিল। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। চার নম্বর সৃজনশীলটা আসছিল চলতরিৎ থেকে। একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের চার বাহুতে চারটা রোধ, মানে হুইটস্টোন ব্রিজ, এটা মাঝখানে একটা গ্যালভানোমিটার দেওয়া আছে। 4 নম্বর সৃজনশীলটা আসছে চলতরিৎ থেকে। একটা হুইটস্টোন ব্রিজের মতো দেওয়া আছে, চার বাহুতে চারটা রোধ, 6 ওহম, 12 ওহম, 18 ওহম, 24 ওহম। এটার কোষের তড়িৎচালক শক্তি দেওয়া আছে 12.5 ভোল্ট। একজন শিক্ষার্থী উপরোক্ত সার্কিট নিয়ে পর্যবেক্ষণ করলো যে সাম্যাবস্থায় বর্তনীর মূল প্রবাহ এবং 6 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত 2 এর অনুপাত সমান নয়। গ নম্বর কোশ্চেন, চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থা প্রাপ্ত হবে নির্ণয় করো। চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে, তাহলে এখানে 6 ওহম আছে, এখানে হচ্ছে 12 ওহম আছে, এখানে 18 ওহম আছে, আর এই বাহুতে হচ্ছে 24 ওহম। মাঝখানে একটা গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারটা ভেতর দিয়ে যদি কোনো তড়িৎ প্রবাহিত না হতে চায় তাহলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে। অর্থাৎ আইজি এর ভ্যালু, এই যে গ্যালভানোমিটারের প্রবাহ আইজি এর ভ্যালু, এটা যদি 0 হয়ে যায় তাহলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে। তো এই রোধকে পি ধরলাম, এটা কিউ, এটা আর, এটা হচ্ছে এস। চতুর্থ বাহুর রোধ হচ্ছে এস। তো ব্রিজটি সাম্যাবস্থায় আনার জন্য চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে। তো আমরা জানি পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। এটা কখন ইউজ করতে পারবো, গ্যালভানোমিটারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত না হলে, আইজি ইজ ইকুয়াল টু 0 হলে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস লেখা যায়। তাহলে পি ইজ ইকুয়াল টু 6 ওহম, কিউ ইজ ইকুয়াল টু 18 ওহম, আর ইজ ইকুয়াল টু 12 ওহম। এস এর মান আমরা বের করব, চতুর্থ বাহুর রোধ। তাহলে এস ইজ ইকুয়াল টু আর ইন্টু কিউ ডিভাইড হচ্ছে পি। আর এর মান 12 ওহম, কিউ এর মান 18 ওহম, আর পি এর মান হচ্ছে 6 ওহম। তাহলে 6 18 কাটাকাটি করলে হচ্ছে 3 12 36 ওহম। 36 ওহম রোধ এস মানে এই চতুর্থ বাহুতে হতে হবে, কিন্তু চতুর্থ বাহুতে আছে হচ্ছে 24 ওহম রোধ। তার মানে যেহেতু বেশি আসছে, 36 ওহম হতে হবে, তাহলে তুল্য রোধ আর এস ইজ ইকুয়াল টু, মানে এস বাহুতে, কিন্তু এটা এস বাহুতে তুল্য রোধ আর এস ইজ ইকুয়াল টু 24 আগের থেকে আছে আরেকটা রোধ আর এক্স। এটা যদি যোগ করি তাহলে আর এস এর মান 36 হবে। তাহলে 24 প্লাস আর এক্স, সুতরাং আর এক্স ইজ ইকুয়াল টু 36 মাইনাস 24 সমান 12 ওহম। তার মানে 12 ওহম মানের একটা রোধ এই 24 ওহমের সাথে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি তাহলে বৃষ্টি সাম্যাবস্থায় আসবে। 12 ওহম মানের রোধ ওই 24 ওহমের সাথে শ্রেণীতে যুক্ত করতে হবে, আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর কোশ্চেন, শিক্ষার্থী পর্যবেক্ষণের যথার্থতা গাণিতিকভাবে যাচাই করো। শিক্ষার্থী কি বলছে যে সাম্যাবস্থায় বর্তনীর মূল প্রবাহ 6 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত। সাম্যাবস্থায় বর্তনীর মূল প্রবাহ আয়ের মান বের করতে হবে, আই। আর হচ্ছে এই 6 ওহম রোধের মধ্য দিয়ে, মানে আচ্ছা I1 ধরলাম, এবার আবার আই প্রবাহ যাচ্ছে, তাহলে এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে I1 প্রবাহ বের করতে হবে। যেহেতু সাম্য অবস্থায় বলছে, তার মানে গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে সার্কিটটা এখন আমরা এভাবে আঁকতে পারি, এই একটা রোধ, এই একটা রোধ,
নিচে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে। সার্কিটটাকে আমরা এভাবে আঁকতে পারি। এখানে 12.5 ভোল্ট বিভব দেওয়া আছে, এখানে 6 ওহম, এখানে 12 ওহম, এখানে 18 ওহম। আর এইটা সাম্য অবস্থায় থাকবে কখন? এখানে বলছে সাম্য অবস্থায় বর্তনীর মূল প্রবাহ। সাম্য অবস্থায় হওয়ার জন্য গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলা যাবে না। তো সাম্য অবস্থায় যদি থাকতে হয় তাহলে ডিসি এটার রোধ কত হতে হবে? 36 ওহম হতে হবে। আগে কিন্তু 24 ওহম ছিল, তখন কিন্তু গ্যালভানোমিটারের ভেতর দিয়ে একটা তড়িৎ প্রবাহিত হতো। কিন্তু সাম্য অবস্থায় থাকতে চাইলে এখানে 24-এর পরিবর্তে আমাদের কত নিতে হবে? 36 ওহম। তাহলে ব্রিজটা সাম্য অবস্থায় থাকবে। তো এই অবস্থায় সার্কিটের মূল প্রবাহ আই, আর এই দিক দিয়ে যাচ্ছে হচ্ছে I1 প্রবাহ। এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? আই বের করব। আই বের করার জন্য আগে তুল্যরোধ বের করতে হবে। তাহলে তুল্যরোধ উপরের দুইটা, এটা ধরলাম R1, এটা R2, এটা R3, এটা হচ্ছে R4। তাহলে R1 ও R2 রোধ শ্রেণীতে, R1 ও R2 রোধ শ্রেণীতে। যদি শ্রেণীতে হয় তাহলে এক্ষেত্রে আমরা দুইটার যোগ করতে পারি। RS1 is equal to R1 plus R2, 6 plus 12 সমান 18 ওহম। তারপর R3 R4 এই দুইটা রোধও শ্রেণীতে আছে, R3 ও R4 রোধ শ্রেণীতে। তাহলে RS2 এটা ইজ ইকুয়াল টু R3 প্লাস হচ্ছে R4। R3 এর মান 18 ওহম প্লাস হচ্ছে 36 ওহম, তাহলে যোগ করলে 54 ওহম আসতেছে। RS2 এর মান 54 ওহম। এখন তাহলে এই সার্কিটের তড়িৎ প্রবাহ কত? I ইজ ইকুয়াল টু A ডিভাইড R, R হচ্ছে তুল্যরোধ বের করতে হবে আগে। তো 1/RP, এই উপরেরটা আর নিচেরটা, এটা RS1 RS2 এই দুইটা হচ্ছে সমান্তরালে আছে। তাহলে 1/RP এটা ইজ ইকুয়াল টু 1/RS1 প্লাস 1/RS2। 1/RS1 এর মান হচ্ছে 18, RS2 এর মান হচ্ছে 54। তাহলে এখানে ডিরেক্ট RP বের করে ফেলি। 1/18 যোগ 1/54, 0.074, 0.074074 এত ওহম। তাহলে E ডিভাইড R, এর মান হচ্ছে 12.5 ডিভাইড R এর মান পেয়েছি। ওকে, তাহলে তো উল্টা দেওয়া হয়নি। 1 অ্যান্সার 13.5। তাহলে এখানে তুল্যরোধ পাচ্ছি, RP এর মান পাচ্ছি 13.5 ওহম। 13.5 ওহম এটা হচ্ছে তুল্যরোধ। তাহলে 12.5 যোগ 13.5, তাহলে আয়ের মান পাচ্ছি আমরা 12.5 ভাগ 13.5, 0.926 অ্যাম্পিয়ার। 0.926 অ্যাম্পিয়ার পেলাম তড়িৎ প্রবাহ। এটা হচ্ছে আয়ের মান। এখন আমাদের I1 বের করতে হবে। I1 কিভাবে বের করব? I1 এই 6 ওহম 12 ওহমের ভেতর দিয়ে যাচ্ছে, তাই I1 তড়িৎ প্রবাহ বের করার সূত্র হচ্ছে উপরে তার বিপরীত রোধ, তার বিপরীত রোধ হচ্ছে R2 আর R3 এর যোগফল মানে RS2। তাহলে উপরে হচ্ছে RS2, নিচে RS2 যোগ RS1 ইন্টু I, বর্তনীর মূল প্রবাহ, এই বিন্দুতে কত প্রবাহ আসছে সেটা। তাহলে I1 ইজ ইকুয়াল টু RS2 এর মান পেয়েছি আমরা, RS2 হচ্ছে 54 ওহম, নিচে 54 প্লাস 18 ইন্টু I এর মান হচ্ছে 0.926 অ্যাম্পিয়ার। তো এটাকে ক্যালকুলেশন করি। 54 ভাগ 54 যোগ 18 গুণন
0.926, 0.6945, 0.6945 অ্যাম্পিয়ার। তো আমাদের কোশ্চেনটা ছিল যে শিক্ষার্থীর পর্যবেক্ষণের যথার্থতা। শিক্ষার্থী বলছে 2 এর অনুপাত সমান নয়। 2 এর অনুপাত সমান বলতে 2 এর অনুপাত 1 হইতে হবে, এই দুইটার অনুপাত। তাহলে I ডিভাইড হচ্ছে I1 এর মান কত আসে? উপরে 0.926 অ্যাম্পিয়ার ডিভাইড 0.6945, তো 0.926 ভাগ অ্যান্সার 4/3। I divide I1 is equal to I divide I1 is equal to 4/3। তাহলে 4I1 it is equal to 4I1 is equal to 3 into I। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 5 নম্বর কোশ্চেন আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা থেকে আসছে। রিতা অপেক্ষা মিতা 7 বছরের ছোট। রিতা 22 বছর বয়সে 100 মিটার দৈর্ঘ্যের মহাকাশযানে চড়ে মহাকাশ ভ্রমণে বের হয়। মহাকাশযানের দ্রুতি √3/2c, সি হচ্ছে আলোর দ্রুতি √3/2 এর 0.866 লিখতে পারি। মিতা গতিশীল মহাকাশযানের দৈর্ঘ্য কত পর্যবেক্ষণ করবে? রিতা অপেক্ষা মিতা 7 বছরের ছোট। ভ্রমণ করছে রিতা, তাহলে নিচে কে ছিল? মিতা। তো মিতার ক্ষেত্রে মহাকাশযানটা গতিশীল, তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য বের করতে হবে। গ নাম্বার, স্থির অবস্থার দৈর্ঘ্য L0 এর মান হচ্ছে 100 মিটার। নবযানের বেগ হচ্ছে √3/2c, বা এইটার আমরা লিখতে পারি 0.866 v। তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কি ছোট হয়ে যায়? তাহলে আমরা সূত্র জানি L0 is equal to L divided √1 minus v square by c square, বা L is equal to L0 √1 minus v square by c square। L0 এর মান 100 মিটার ইন্টু √1 minus v square, v এর মান 0.866 c, তার উপর স্কোয়ার ডিভাইড হচ্ছে c স্কোয়ার। তো এখানে c স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে এটার মান কত আসে? 100 ইন্টু √1 minus 0.866 স্কোয়ার, 50.004। 50.004 মহাকাশযানের দৈর্ঘ্য ছিল 100 মিটার, তাহলে 50.004 মিটার। এটাই গ নম্বরের অ্যান্সার। খুবই সহজ একটা অঙ্ক। ঘ নম্বর বলছে ভ্রমণ শেষে তাদের বয়স একই হবে কিনা। রিতা অপেক্ষা মিতা 7 বছরের ছোট ছিল। রিতা 22 বছর বয়সে গেছে। তো রিতা যখন ফিরে আসছে তখন তার বয়স কত সেটা আমাদের বের করতে হবে। মিতার যখন 37 বছর তখন রিতা পৃথিবীতে ফিরে আসে। তো মিতার বয়স 37 বছর। তো রিতা 22 বছর বয়সে গেছে। রিতা অপেক্ষা মিতা আবার 7 বছরের ছোট। তাহলে মিতার বয়স ছিল, মিতার পূর্বের বয়স 22 মাইনাস 7 বা 15 বছর। তো মিতা 37 বছর যখন, তখন হচ্ছে রিতা ফিরে আসছে। তাহলে পৃথিবীর হিসাবে সময় t is equal to 37 মাইনাস 15, কারণ মিতার বর্তমান বয়স 37 বছর আর পূর্বের বয়স ছিল 15 বছর। তাহলে 22 বছর পৃথিবীর হিসেবে অতিবাহিত হয়েছে। তাহলে রিতার ক্ষেত্রে বয়সটা হচ্ছে, রিতার ক্ষেত্রে t0 is equal to what, এটা আমাদের বের করতে হবে। তো সূত্র t is equal to t0 √1 minus v square by c square। t0 বের করতে হবে। t0 is equal to t into √1 minus v square by c square। t এর মান 22 into √1 minus v, v এর মান
ভি স্কোয়ার, ভি এর মান হচ্ছে 0.866 স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড হচ্ছে সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি, তাহলে রুট ওভার 1 - 0.866 স্কোয়ার, এটার সাথে গুণন হবে হচ্ছে 22, 1 - 0.8666 এটার সাথে গুণন 22, 11 বছর। তাহলে 11 বছর, তো 11 বছর রিতা ঘুরে আসছে, তাহলে সুতরাং রিতার বর্তমান বয়স 22 যোগ 11 সমান হচ্ছে 33 বছর। তাহলে দুইজনের বয়স সমান হবে না। তো কোশ্চেন ছিল ভ্রমণ শেষে তাদের বয়স একই হবে কিনা। সুতরাং ভ্রমণ শেষে তাদের বয়স এক হবে না, তাদের বয়স এক হবে না। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন, খুবই সহজ একটা ম্যাথ। ভৌত আলোক বিজ্ঞান 6 নম্বর। একটি ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2.75 মিলিমিটার এবং চির হতে পর্দার দূরত্ব 1 মিটার। পর্দার উপর পি বিন্দুতে তরঙ্গদৈর্ঘ্যের পথ পার্থক্য 2.1 × 10⁻⁶ মিটার এবং ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 5800 অ্যাংস্ট্রম। তাহলে যা বলা আছে এটা দিয়ে একটা চিত্র আঁকি। ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, তাই এখানে একটা চির, এখানে একটা চির, এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এর মান দেওয়া আছে 2.75 × 10⁻³ মিটার। এটা মিলিমিটারে দেওয়া আছে, তো আমরা মিটারে নিলাম। চির হতে পর্দার দূরত্ব, চির হতে এখানে হচ্ছে একটা পর্দা, ডি এর মান দেওয়া আছে 1 মিটার। চির হতে পর্দার দূরত্ব ডি। পর্দার উপর পি বিন্দুতে তরঙ্গ দৈর্ঘ্যের, পর্দার উপর এখানে একটা পি বিন্দু দেওয়া আছে, তরঙ্গদৈর্ঘ্যের পথ পার্থক্য দেওয়া আছে 2.1 × 10⁻⁶ মিটার। তাহলে এ সাইন থিটা এর মান দেওয়া আছে 2.1 × 10⁻⁶ মিটার এবং ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5800 অ্যাংস্ট্রম। তো ল্যামডার মান দেওয়া আছে 5800 × 10⁻⁻10 মিটার। অ্যাংস্ট্রম এককে দেওয়া আছে, আমরা মিটার নিলাম। আচ্ছা, এখানে আমরা জানি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n - 1 ল্যামডা/2। তো এই সাইন থিটা এটা কিন্তু পথ পার্থক্য হিসেবে আসছে, সেই পথ পার্থক্য হচ্ছে 2.1 × 10⁻⁶ মিটার। গ নম্বর কোশ্চেন, সৃষ্ট ব্যতিচারের দোড়াপ্রস্থ নির্ণয় করো। ব্যতিচারের দোড়াপ্রস্থ, তো দোড়াপ্রস্থ বের করার সূত্র হচ্ছে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইড হচ্ছে 2a। তো ল্যামডার মান 5800 × 10⁻⁻10, ডি এর মান হচ্ছে 1 মিটার, 2 × এর মান 2.75 × 10⁻⁻3। তাহলে 5800 × 10⁻⁻10 এটাকে ভাগ দিব 2 × 2.75 × 10⁻⁻3 দিয়ে, 1.0545 × 10⁻⁴, 1.0545 × 10⁻⁴, এত মিটার। এটা হচ্ছে দোড়াপ্রস্থের মান পেলাম আমরা। দোড়াপ্রস্থ ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু 1.0545 × 10⁻⁴ মিটার। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বরের কোশ্চেন ছিল পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তাহলে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে এটা দেখার জন্য আমরা গঠনমূলক বা ধ্বংসাত্মক যে কোনো একটা সূত্র ইউজ করতে পারি। আমরা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের সূত্র ইউজ করি। তো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে
a sin theta is equal to n lambda। তো এখানে a sin theta is equal to n lambda, a sin theta এর মান দেওয়া আছে 2.1 into 10 to the power minus 6। এই যে a sin theta পদ পার্থক্য দেওয়া আছে 2.1 into 10 inverse 6। তো এইটা ডিভাইড হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু n। এখান থেকে আমরা n এর মান বের করব। n যদি পূর্ণ সংখ্যা হয় এই সূত্র ইউজ করার পর, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। তাহলে n ইজ ইকুয়াল টু 2.1 into 10 to the power minus 6 ডিভাইড ল্যামডার মান হচ্ছে 5800 into 10 to the power minus 10। তাহলে 2.1 into 10 to the power minus 6 ভাগ 5800 into 10 to the power minus 10। 3.62 যেহেতু এখানে হচ্ছে একটা দশমিক সংখ্যা আসছে, পদ পার্থক্য দেওয়া ছিল তরঙ্গদয়ের পদ পার্থক্য 2.1 into 10 to the power minus 6, আর এখানে n এর মান বসানোর পর n এর মান আসছে 3.62। যেহেতু এটা দশমিক সংখ্যা আসছে, তার মানে আমি বলতে পারি যে এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার হবে না। যেহেতু দশমিক সংখ্যা আসছে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার হবে না। তাহলে ব্যাপারটা কেমন হবে একটু দেখি। তো এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, এটা হচ্ছে অন্ধকার, এটা উজ্জ্বল, এটা হচ্ছে অন্ধকার, এটা উজ্জ্বল, তারপরে হচ্ছে অন্ধকার। এটা 1 নাম্বার উজ্জ্বল, 2 নাম্বার উজ্জ্বল, তারপরে হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বার উজ্জ্বল। 3 নাম্বার n এর মান হচ্ছে 3 হলে এখানে আসতো। এখন যদি n এর মান 3.5 হয়, 3.5 হলেই কিন্তু এখানে চলে আসবে এই ধ্বংসাত্মক ব্যতিচার। 3.5 থেকে 3.99 পর্যন্ত এটা ধ্বংসাত্মক ব্যতিচার। কিন্তু যদি আবার 4 চলে আসতো বা 4.12 মানে 4.5 এর নিচে যদি থাকে, তাহলে বুঝবো সেটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। 4.5 এর উপরে যদি হয়, 4.5 থেকে 4.99 পর্যন্ত, তখন আবার ধ্বংসাত্মক ব্যতিচার। যেহেতু এখানে 3.62 আসছে, 3.3 থেকে 3.5 এর মধ্যে থাকলে, 3.49 পর্যন্ত থাকলে গঠনমূলক, 3.5 থেকে 4 পর্যন্ত থাকলে 3.99 থাকলে সেটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে 3.62 এর মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে একদম ধ্বংসাত্মক ব্যতিচারের মধ্যেই আছে। তাহলে আমরা বলতে পারি যে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে? পি বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। খুবই সহজ একটা ম্যাথ দিছিল, আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। 7 নম্বর সৃজনশীল, এটা আসছে তড়িৎ চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ থেকে। মিস্টার রহমান ও মিসেস রহমান বাজার থেকে 1000 ওহমের একটি রুম হিটার কিনে আনলেন। এটিকে তারা আলাদা আলাদাভাবে 220 ভোল্ট 50 হার্টজ দিক পরিবর্তী প্রবাহে এবং 220 ভোল্ট সমপ্রবাহে ডিসি সংযোগ দিয়ে তাপমাত্রা পর্যবেক্ষণ করলেন। উদ্দীপকের দিক পরিবর্তী প্রবাহটির তড়িৎচালক বলের মান 0 থেকে কত সময় পর শীর্ষ মানে পৌঁছাতে পারবে? দিক পরিবর্তী প্রবাহটির তড়িৎচালক বলের মান, দিক পরিবর্তী প্রবাহ বলতে এসি এর কথা উল্লেখ আছে। তা একবার উপরে গেল, নিচে নামলো, আবার উপরে আসলো। এখন বলা হয়েছে যে তড়িৎচালক বলের মান 0 থেকে কত সময় পর শীর্ষ মানে পৌঁছাতে। তো এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে শীর্ষ মান। তাহলে এটা হচ্ছে এই পুরা পর্যায়কালের 1/4 সময়। তাহলে পর্যায়কাল এফ এর মান দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, কোশ্চেনে দেওয়া আছে এটা 220 ভোল্ট 50 হার্টজ দিক পরিবর্তী প্রবাহ। তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা জানি 1/f, বা 1/f এর মান হচ্ছে 50, 1/50, 0.02। তো 0.02 সেকেন্ড সময় এটা হচ্ছে পর্যায়কাল। তাহলে আমাদের লাগবে হচ্ছে T/4 সময়।
তাহলে টি ইজ ইকুয়াল টু টি বাই 4 সময়ে তড়িৎচালক শক্তি 0 থেকে শীর্ষ মানে পৌঁছায়। টি ইজ ইকুয়াল টু টি বাই 4 সময় তড়িৎচালক শক্তি 0 থেকে শীর্ষ মানে পৌঁছায়। তাহলে টি এর মান কত? টি বাই 4, টি এর মান হচ্ছে 0.02, তাকে আবার 4 দিয়ে ডিভাইড করতে হবে। 0.02 ভাগ 4, 5 × 10⁻³ 5 × 10⁻³ সেকেন্ড সময়ে 0 থেকে শীর্ষ মানে পৌঁছায়। এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বর কি বলছে? ঘ নম্বর বলছে উদ্দীপকের কোন সংযোগটি অধিক তাপ উৎপাদনে কার্যকর হবে? এখানে দুইটা আলাদাভাবে সার্কিট দেওয়া আছে। একটা হচ্ছে আলাদাভাবে দিক পরিবর্তী প্রবাহ এসি সার্কিটে এবং 220 ভোল্ট সমপ্রবাহ ডিসি ভোল্টেজে তাপমাত্রা পর্যবেক্ষণ করলো। তো 220 ভোল্ট 50 হার্টজ দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে 220 ভোল্ট এখানে যে বিভবের মানটা দেওয়া আছে এটা হচ্ছে কার্যকর বিভব। তবে এটা শীর্ষ মান কত হইতে পারে? 220কে যদি 0.707 দিয়ে ডিভাইড করি তাহলে ওইটা হবে তখন এসি ভোল্টেজের শীর্ষ মান, আর যেটা দেওয়া থাকে ওইটা হচ্ছে এসি ভোল্টেজের কার্যকর মান। তাহলে এসি সার্কিটের ক্ষেত্রে H is equal to V square by R into T। টি এর মান আমরা 1 সেকেন্ড সময় ধরবো। তাহলে 220 ভোল্ট এটাই হচ্ছে কার্যকর, ভি এর মান 220 ভোল্ট এটাই হচ্ছে কার্যকর। তাহলে 220 স্কোয়ার ডিভাইড আর এর মান হচ্ছে 1000 ওহম দেওয়া আছে কোশ্চেনে, আর এর মান 1000 ওহম ইন্টু টি, টি এর মান ধরবো 1 সেকেন্ড। তাহলে 220 স্কোয়ার ভাগ হচ্ছে 1000, 48.4 জুল। এটা কিন্তু প্রতি সেকেন্ডের জন্য, মানে প্রতি সেকেন্ডে 48.4 জুল তাপ উৎপন্ন হইতেছে এসি সার্কিটের ক্ষেত্রে। তাহলে ডিসি সার্কিটের ক্ষেত্রে কি হবে? ডিসি সার্কিটের কিন্তু ভোল্টেজ যেটা দেওয়া থাকে সেটাই, ভোল্টেজ কখনো চেঞ্জ হয় না। তাহলে ভি এর মান 220 ভোল্ট কোশ্চেনে দেওয়া আছে যে 220 ভোল্ট সমপ্রবাহ ডিসি সংযোগ দেওয়া হয়েছে। তাহলে 220 ভোল্ট, তাহলে H is equal to V square by R into T। এটা হচ্ছে ডিসি, এটা এসি এর তাপ। তাহলে 220 স্কোয়ার ডিভাইড 1000 ইন্টু সময়ের মান হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 48.4 জুল প্রতি সেকেন্ডে, 48.4 জুল। এটাতেও একই পরিমাণ তাপ উৎপন্ন হইতেছে। তাহলে HSE is equal to HDC, দুইটা তারেই উৎপন্ন তাপের মান সমান। তো কোশ্চেন ছিল কোন সংযোগটি অধিক তাপ উৎপাদনে কার্যকর হবে? দুইটা সংযোগে একই পরিমাণ তাপ উৎপন্ন হইতেছে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। 8 নং সৃজনশীলটা আসছিল সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের চ্যাপ্টার থেকে। তো একটা সার্কিট দেওয়া আছে, 3টা সুইচ শ্রেণীতে সাজানো আছে, আর এখানে হচ্ছে একটা বাল্ব আছে। তো উদ্দীপকের বর্তনী সত্যক সারণী তৈরি করো। এখানে 3টা সুইচ যখন অন থাকবে তখনই বাল্বটা জ্বলবে, যে কোনো একটা সুইচ অফ থাকলে বাল্বটা জ্বলবে না। তার মানে এটা হচ্ছে একটা অ্যান্ড গেটের সার্কিট। চিত্রটি একটি অ্যান্ড গেটের সার্কিট। তাহলে অ্যান্ড গেটের সত্যক সারণী আঁকতে হবে। সত্যক সারণী, 3টা ইনপুট এখানে দেখতে পাচ্ছি আমরা। সত্যক সারণী, 3টা ইনপুট। তাহলে 3টা ইনপুটের জন্য আমরা একটা সত্যক সারণী আঁকতেছি। এটা হচ্ছে আউটপুট এক্স, এ বি সি, 3টা ইনপুট 0 1 0 1 0 1 0 1।
00110011, তারপরে হচ্ছে 4টা 0 4টা 1। তো এখানে যদি তিনটা সুইচই অফ থাকে, এরকম অবস্থায় থাকে, বাল্ব জ্বলবে না। তিনটা সুইচই যদি অন থাকে তাহলে বাল্বটা জ্বলবে, অর্থাৎ তিনটাই যখন 1 হবে তখন বাল্বটা জ্বলবে। যে কোনো একটা অন থাকলেও এই দুইটাকে ক্রস করতে পারবে না, বাল্ব জ্বলবে না। অর্থাৎ অ্যান্ড গেটের সার্কিটে আমরা জানি যে যদি তিনটাই 1 হয় তাহলে গুণফল 1 হবে, একটা 0 থাকলেই গুণফল সব হচ্ছে 0। তাহলে এইটাই হচ্ছে এই উদ্দীপক অনুযায়ী উদ্দীপকের বর্তনের সপ্তক সারণী হয়ে গেল। এটা হচ্ছে গ নাম্বারের অ্যান্সার। আশা করি গ নাম্বারটা বুঝছেন। ঘ নাম্বার বলছে উদ্দীপকের বাল্বটিকে সুইচ এর সাথে সমান্তরালে সংযোগ দিলে বর্তনী কোন লজিক গেটে সমতুল্য বর্তনীতে পরিণত হবে? সুইচের সমান্তরালে সংযোগ দিলে, অর্থাৎ এখানে আমরা ভোল্টেজ সোর্স নিলাম বর্তনীর প্লাস মাইনাস, এখানে তিনটা সুইচ নিলাম 1 2 3, তিনটা সুইচ নিলাম। তিনটা সুইচ কি ছিল? পি কিউ আর, পি কিউ আর। এটা যদি পি কিউ আর আগের সপ্তক সারণীতে পি কিউ আরই নিতে হবে, এবিসি নিয়ে ফেলছিলাম ভুলে। তো এখানে হচ্ছে বাল্বটা, ওই বাল্বের সাথে সুইচ তিনটা সমান্তরালে যুক্ত হয়েছে। যদি সমান্তরালে যুক্ত হয়, বক্সে সংযোগ দিলে লজিক গেটের সমতুল্য কোন লজিক গেটের সমতুল্য বর্তনীতে পরিণত হবে? চিত্র বিশ্লেষণ ও সত্যক সারণী সহ মতামত। তাহলে এখানে যদি আমরা একটা সত্যক সারণী আঁকি, সত্যক সারণী, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, পি কিউ আর তিনটা হচ্ছে ইনপুট, পি কিউ আর 01010101, তারপরে দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, তারপরে 4টা 0 4টা 1। দেখি আমরা যদি এখানে তিনটা সুইচই অফ থাকে, তিনটাই অফ, মানে এই দিক দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তাহলে এই দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, বাতিটি জ্বলে উঠবে। এখন যে কোনো একটা যদি অন থাকে, যেমন আর অন কিন্তু পি আর কিউ তো অফ, তাহলেও তড়িৎ প্রবাহ এই দিক দিয়ে আসবে, বাতি জ্বলবে। যদি এই তিনটাই অন থাকে, তিনটাই যদি সুইচ অন থাকে, তাহলে তড়িৎ প্রবাহ এই দিক দিয়ে এসে ঋণাত্মক প্রান্তে গিয়ে শেষ হবে। তিনটাই অন হইলে তখন এই দিক দিয়ে আর যাবে না, অর্থাৎ বাতি জ্বলবে না। এর কারণ হচ্ছে বাতিরও তো একটা অভ্যন্তরীণ রোধ থাকে। এখন এই তিনটা সুইচই যদি অন থাকে, তড়িৎ প্রবাহ তো আমরা জানি শর্টেড পাথে যায়, অর্থাৎ যে পথে রোধ থাকবে আরেক পথে যদি রোধ না থাকে, যে পথে রোধ থাকবে না ওই দিক দিয়ে যায়, তাহলে এই দিক দিয়ে চলে যাবে। তখন তিনটা সুইচই যদি অন থাকে, এরকম তিনটা সুইচই যদি অন থাকে এই দিক দিয়ে যাবে, ওই দিক দিয়ে যাবে না। যে কোনো একটা সুইচ যদি অফ থাকে তাহলে তড়িৎ প্রবাহ ওই দিক দিয়ে যাবে, অর্থাৎ বাতি জ্বলবে। তার মানে বাকি সবগুলা ক্ষেত্রে আউটপুট 1 হবে, শুধু একটা ক্ষেত্রে তিনটা সুইচ অন থাকলে বাতিটা জ্বলবে না। এটাই কিন্তু হচ্ছে এই কোশ্চেনের বর্ণনা লিখে দিতে হবে। তাহলে এটা কোন ধরনের গেট? অ্যান্ড এর বিপরীত, তার মানে এখানে এটা হচ্ছে আমরা একটা ন্যান গেট পাচ্ছি, পি কিউ আর, এটা হচ্ছে একটা ন্যান গেট এর সত্যক সারণী। আর ন্যান গেট সম্পর্কে কিছু বর্ণনা দিতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।